নিজের বিয়ের দিনে ১৬ বছর বয়সী বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে ৩০ বছর বয়সী চাচাতো ভাইকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে করা অবস্থায় দেখে ফেলে পুরো শেহনাজ পরিবার। হতভম্ব সবাই মিলে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। রওশন মাথা নিচু করে চুপ হয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। বিয়েবাড়ির চারিদিকে হাসি, আনন্দ, সানায়ের সুর, আলো ঝলমলে ভিড়। আজ শেহনাজ বংশের বড় ছেলে রওশন শেহনাজের বিয়ে। বিয়ে উপলক্ষে চারপাশে এত কোলাহল যে কারো খেয়াল নেই পাশের ছোট্ট ঘরটিতে কী ঘটছে। ঘরটা আধো অন্ধকার, জানালার পর্দা টেনে রাখা। ওখানেই সোফার উপর শেরওয়ানি পরে শুয়ে আছে রওশন। শরীর তার অস্থির, চোখ স্বাভাবিক লালচে, শ্বাস দ্রুত চলছে, গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে আসছে, হাত পা ছটফট করছে, যেন ভেতরে এক অদৃশ্য আগুন তাকে জ্বালিয়ে দিচ্ছে। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে, কখনো গোঙানি, কখনো যেন নিজেকেই বোঝানোর চেষ্টা। তখন একটি মেয়ে এক হাতে পুতুল নিয়ে ঘরটির সামনে আসে। রওশনকে এভাবে দেখে মেয়েটি বাচ্চা সুলভ কণ্ঠে বলল, ভাইয়া, কি হয়েছে তোমার? রওশন হাত দিয়ে ইশারা করে বলল, আমার কাছে আসিস না উর্মি, এখান থেকে যা। কেন ভাইয়া? বিয়ে বাড়িতে বিরিয়ানি দিয়েছে, তুমি কেন খাবে না? কাকিমা ডাকছে তোমায়, আজ তো তোমার বিয়ে, তোমার বউ তো অপেক্ষা করছে তোমার জন্য। বলতে বলতে উর্মি রওশনের কোলে উঠে বসে গলা জড়িয়ে ধরে বায়না করতে থাকে। রওশন আর নিজেকে সামলাতে পারল না। নিজের ভিতরে জেগে ওঠা জন্ম আকাঙ্ক্ষাকে এতক্ষণ যাবৎ আটকে রাখলেও ১৬ বছর বয়সী নিজের সুন্দরী চাচাতো বোন উর্মিকে দেখে তা যেন আবারও তীব্র হয়ে উঠল। তার উপর উর্মি এসে সোজা রওশনের কোলে বসে পড়েছে, গলা জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলছে, ভাইয়া চলো না, কাকিমা ডাকছে তোমাকে। কি হয়েছে তোমার? এমন কেন করছো? বিয়ে করবে না? কথা বলার মধ্যে হঠাৎ রওশন উর্মির ঠোঁট জোড়া নিজের ওষ্ঠা যুগলে দিয়েই চেপে ধরে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় উর্মি ভয়ে সেটিয়ে যায়, হাত দিয়ে রওশনের বুকে আঘাত করে সরিয়ে দিতে চায়। তবে রওশনের থামার কোনো নাম নেই, বরং ঠোঁটের চুম্বন আরও গাঢ় হয়, মাঝে মাঝে দাঁত দিয়ে বাইটও করছে। উর্মি রওশনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তুমি আমার ব্যথা কেন দিলে ভাইয়া? উর্মির কথায় কোনো জবাব না দিয়ে রওশন উর্মিকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে আসে। উর্মি ভয়ে চিৎকার করে ওঠে। রওশন তখন এক টানে উর্মির পরনের পোশাক খুলতে শুরু করে। এ সময় রওশন যেন নিজের মধ্যে নেই। এক পর্যায়ে রওশন জোরপূর্বক উর্মির সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। তীব্র ব্যথায় উর্মি চিৎকার করে। উর্মির আর্তনাদে পুরো রুম কেঁপে উঠছে। তবে বিয়েবাড়ির কোলাহল সেই আর্তনাদ মিলিয়ে যাচ্ছে হাওয়ার মতো। রওশনের উত্তেজনা যেন আরও বেড়েই চলেছে। ফলস্বরূপ উর্মি আর সহ্য করতে না পেরে যন্ত্রণায় গোমড়াতে গোমড়াতে জ্ঞান হারায়। এদিকে আলমা নতুন শাড়ি পরেছে রওশনের জন্য, সুন্দর করে সেজেছে। রওশনের রুমের সামনে আসতে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় সে। উর্মির অবস্থা শোচনীয় দেখে আলমা বুঝতে পারে তার সকল প্ল্যান উর্মির কারণে নষ্ট হয়ে গেছে। সেই রাগে আলমা উর্মিকে না বাঁচিয়ে উল্টো দরজার ছিটকা নিয়ে বাইরে থেকে লাগিয়ে দেয়। দৌড়ে গিয়ে বিয়েবাড়ির সকল লোকজনকে ডেকে আনে। সবাই রুমের ভেতর ঢুকে এই দৃশ্য দেখে আঁতকে ওঠে, কিন্তু রওশনের এখনও কোনো হুঁশ নেই। বেচারা উর্মি তো অনেক আগেই জ্ঞান হারিয়েছে। রওশনের মা আমরিন বেগম এসে হাত ধরে রওশনকে টেনে তোলে, উর্মির গায়ে একটি চাদর বিছিয়ে দেয়। রওশন ড্রাগসের প্রভাবে এখনও ঝিমোচ্ছে। আমরিন বেগম পাশে থাকা গ্লাসের পানি রওশনের মুখে বরাবর ছুঁড়ে মারেন। উর্মির বাবা আরমান সাহেব মেয়ের কাছে ছুটে যায়। উর্মির দেহ নিথর হয়ে গেছে। আরমান সাহেব কাঁদতে কাঁদতে রওশনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে, তোর সাহস হলো কি করে আমার মা মরা বাচ্চা মেয়েটার সঙ্গে এমন খারাপ কাজ করার? তোকে আমি ছাড়বো না, জানোয়ার! রওশনের বাবা আকরাম সাহেব ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। রেগে গিয়ে তিনি ঝিমোতে থাকা রওশনকে তুলে থাপ্পড় মারতে শুরু করে। কেন করলি তুই এমন নিজের বিয়ের দিন? কেন? তুই তো জানিস মেয়েটা মানসিকভাবে ঠিক না, তারপরেও নিজের ছোট বোনটার সাথে এমন কেন করলি? রওশন এর এবার ধীরে ধীরে হুঁশ ফিরতে থাকে। ইতিমধ্যে ডাক্তার ডেকে আনা হয়েছে। ডাক্তার উর্মিকে চেক আপ করে বলল, মেয়েটাকে কি বাজেভাবে রেপ করা হয়েছে। কে করেছে এমন কাণ্ড? তাকে তো পুলিশে দেওয়া উচিত। কথাটা শুনতে আকরাম সাহেব রাগী দৃষ্টিতে নিচে মাথায় হাত দিয়ে বসে থাকা রওশনের দিকে তাকায়। ডাক্তার চলে যেতে তিনি ধপ করে খাটের ওপরে বসে পড়ে নিস্তব্ধ হয়ে থাকে। মা মরা মেয়েটাকে সে বড্ড ভালোবাসে,
তাই মেয়ের এমন অবস্থা সহ্য হচ্ছে না। বিয়েবাড়ির সকল লোক পুরো ঘর জুড়ে ঘিরে আছে, একে অন্যের সাথে কানাঘুষো করছে। এর মধ্যে কনে পক্ষের লোকজন রাগারাগি করে চলে গিয়েছে। এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না। রওশন মাথায় হাত দিয়ে বসে আছে। এতক্ষণে বোধে এসেছে কত বড় ভুল করে ফেলেছে সে। এমন সময় আকরাম সাহেব বলে ওঠে, যেহেতু আমার ছেলে এই ভুল করেছি, তাই ভুল শোধরানোর দায়িত্ব আমার। আমি নিজে দাঁড়িয়ে থেকে রওশন এবং উর্মির বিয়ে দেব। কথাটা শুনে ঘরে যেন কোলাহল আরও বেড়ে গেল। রওশন মুখ তুলে নিজের বাবার দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো বাবা? আমি উর্মির মতো মেয়েকে বিয়ে করতে পারবো না। তাছাড়া বয়সও আমার থেকে অনেক ছোট, মানসিকভাবেও ঠিক নেই। কথাটা শোনা মাত্র আকরাম সাহেব এসে রওশনের গালে কষিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আর একটা কথা বলবি তো তোকে এই বাড়ি থেকে বের করে দিব। মেয়েটার সাথে এসব করার সময় বয়সের হুঁশ ছিল না। বাবার এরকম কড়া কথায় রওশন চুপ হয়ে যায়। আরমান সাহেব এতক্ষণ চুপ করে সব কিছু শুনলেও নিজের রাগ আর আটকে রাখতে না পেরে রওশনের কলার চেপে ধরে বলল, তোর মতো জানোয়ারের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, তোকে তো আমি পুলিশে দিব। রওশন গলা খাকারি দিয়ে বলল, চাচু বিশ্বাস করো, উর্মির সাথে এসব কিছু ইচ্ছে করে করিনি। কীভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। এ কথা শুনে আরমান সাহেব ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আশেপাশের লোক ছি 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 করছে। সবাই তো এখন উর্মির চরিত্র নিয়েও কথা বলছে। কেউ কেউ বলছে যদি রওশনের সাথে উর্মির বিয়ে না হয় তাহলে উর্মিকে কেই বা বিয়ে করবে। সকল কথাগুলোই আরমান সাহেবের কানে আসছে। আরমান সাহেব থ হয়ে আবারও বসে পড়ে। আকরাম সাহেব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমরিন বেগম এসে আরমান সাহেবকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখুন ভাই, যেহেতু যা হয়েই গিয়েছে তাই এখন আর ভেবে লাভ নেই। উর্মিকে আমার ছেলের সাথে বিয়েটা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি উর্মির অনেক যত্ন নেব, কোনো সমস্যা হতেই দেব না। আরমান সাহেব নিষ্পলক দৃষ্টিতে আমরিন বেগমের দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন অনেক কিছুই বলতে চাচ্ছে। তার মেয়েটা কি খেলার পুতুল? আরমান সাহেব শক্ত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করবেন, তবে আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। আরমান সাহেবের কথায় ঘরে থাকা লোকজনের মধ্যে আরও শোরগোল পড়ে যায়। কেউ কেউ বলতে শুরু করে, এমনিতেই উর্মির মতো পাগল মেয়েকে কেউ বিয়ে করতো না, তার ওপর আবার কপালে কলঙ্ক লেগেছে। এই মেয়েকে তো রাস্তার ভিখারির কাছে দিলেও নেবে না। দেখতে সুন্দর হলে কি হয়, সাধারণ কিছু বৈশিষ্ট্য তো লাগে। আরমান সাহেবের উচিত রওশনের সাথে বিয়েটা দেওয়া। এটা তো উর্মির ভাগ্য যে রওশনের মতো উচ্চশিক্ষিত বিদেশ পড়ুয়া দেখতে সুদর্শন ছেলের সাথে বিয়ে হবে। সব কিছুই আমরিন বেগম শুনতে পেয়েছে। আমরিন বেগম ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর আবারও আরমান সাহেবকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। আরমান সাহেব আর কথা বাড়ালেন না। এই সমাজ তো শুধু তার মেয়েকে দোষ দেবে, এটা বিবেচনা করবে না যে তার মেয়েটা কত সহজ সরল, মানসিকভাবে অসুস্থ। সব কিছু বিবেচনা করে তিনি বিয়েতে সম্মতি দিলেন। আমরিন বেগম ছেলের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে উর্মির বিয়ে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে এসো। রওশন অবাক হয়ে মায়ের দিকে তাকায়, কিন্তু কিছু বলার সাহস হয়ে ওঠে না। রওশনের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওর কী হয়েছিল, কেন এমনটা করলো? এমন মনে হচ্ছিল কেউ কোনো নেশাদ্রব্যকে খাইয়েছিল, কিন্তু সেটা কে? তখনই রওশনের নজর যায় লোকজনের ভিড়ের আগে ফুঁসতে থাকা আলমার দিকে। আলমার আগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। রওশন কিছুই বুঝতে পারছে না। কিছুদিন পর বিয়েবাড়িতে এখনও লোকের ভিড়, তবে সাধারণ বিয়েবাড়ির মতো কারো মুখে হাসি নেই। উর্মির জ্ঞান ফিরেছে। উর্মিকে লাল শাড়ি পরিয়ে আনা হয়েছে। পাশে বসে আছে রওশন। উর্মি রওশনকে পাশে দেখে ভয়ে সিটিয়ে যায়। মনে পড়ে যায় সেই হিংস্রতার কথা। রওশন মুখ গম্ভীর করে বসে আছে, কারো দিকে তাকায় না। উর্মিকে ভয় পেতে দেখে আমরিন বেগম উর্মির পাশে গিয়ে বসে সান্ত্বনা দিতে শুরু করে। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কাকিমণি, ভাইয়া আমাকে অনেক ব্যথা দিয়েছে। ভাইয়া পচা পচা কাজ করে, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি থাকবো না এখানে। উর্মির কথায় আমরিন বেগমের বেশ কষ্ট হয়, তবে তিনি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পান না। দূরে দাঁড়িয়ে আরমান সাহেব চোখের পানি ফেলছেন নীরবে। নিজেকে আজ ব্যর্থ পিতা মনে হচ্ছে। মেয়েটাকে সামলে রাখতে পারল না। হঠাৎ পেছন থেকে আকরাম সাহেব এসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। আরমান সাহেব মুখ ঘুরিয়ে নিজের কান্না লুকানোর চেষ্টা করে,
কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করে। উর্মিকে কবুল বলতে বলা হলে উর্মি চটজলদি কবুল বলে দেয়। তবে রওশন এখনও থ মেরে বসে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমরিন বেগম রওশনের কাছে এসে ধমকের স্বরে ফিসফিস করে বলল, চুপ কেন আসিস? অন্তত পক্ষে ছোট্ট মেয়েটার কথা ভাব একবার। মেয়েটার জীবন তোর জন্যই নষ্ট হয়েছে। আমরিন বেগমের কথা শুনে রওশন এবার কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে দেয়। মুহূর্তে দুজনের বিয়ে সম্পন্ন হয়ে যায়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। বাসর ঘরটা সাজানো হয়েছিল আগে। চারপাশে লাল সাদা গোলাপের মালা, ছাদ থেকে ঝুলছে জুঁই আর রজনীগন্ধার লতা। নরম আলোয় ঘরটা স্পষ্টতই দেখা যাচ্ছে, বেশ পরিপাটি করে সাজানো। কিন্তু রওশনের চোখে এগুলো কিছুই ধরা দিচ্ছে না। মাথায় তখন আগুন জ্বলছে। প্রতিটা ফুল, প্রতিটা সাজসজ্জা তার কাছে উপহাসের মতো মনে হচ্ছে। বুকের ভেতর জমে থাকা তীব্র রাগ তাকে পাগলের মতো করে তুলছে। কীভাবে রওশন উর্মির মতো একটা নিষ্পাপ মেয়ের সাথে এই সমস্ত কিছু করতে পারলো? এই প্রশ্নটা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। রওশন নিজের ভেতর জ্বলতে থাকা রাগকে কিছুটা শান্ত করার জন্য ঘরের সব কিছু ভাঙচুর করতে থাকে। মুহূর্তের মধ্যে সাজানো গোছানো পরিপাটি রুমটা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন ভাঙা কাঁচের টুকরো। রওশনের রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে না। তাই সোজা হনহন করে বাড়ি থেকে বেরিয়ে আসে। গ্যারেজে থাকা বাইক বের করে স্টার্ট দেয়। রাতের আধারে শুনশান রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে রওশনের বাইক। চোখে আগুন জ্বলছে। হাই স্পিডে বাইক চালাতে চালাতে রওশন একদিনের আগের কথা ভাবতে থাকে। রওশন পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে সেটেল হয়ে গিয়েছিল। দেশে সেভাবে ফেরা বা বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। তবে ওই দিন হঠাৎ ফোনে জানতে পারে আমরিন বেগম নাকি খুবই অসুস্থ, তাই সব কিছু ফেলে দেশে ফিরতে হয়। কিন্তু দেশে এসে জানতে পারে এসব কিছুই ছিল তার জন্য পাতানো মিথ্যা ফাঁদ, তাকে বিয়ে দেওয়ার জন্য। জানার সাথে সাথে রওশন আবারও চলে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। তবে আমরিন বেগম বলেছিলেন, বাবা, তুই যদি এবার বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমারও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে নাকি? আকরাম সাহেব এবং আরমান সাহেব মিলে এরপর রওশনকে অনেক বোঝায়, যার ফলে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হতে হয় রওশনকে। বর্তমানে এত সব কিছু ভেবে রওশনের দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। রওশনের বাইক একটি হসপিটালের সামনে এসে থামল। আমরিন বেগম উর্মিকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে। শাড়ি পরে উর্মি অনেক অস্বস্তি হলেও উর্মি চুপচাপ বসে আছে, হাতে পুতুল এবং মুখে একটি ললিপপ নিয়ে। যেন উর্মির সমস্ত ধ্যান জ্ঞান এখন ললিপপ খাওয়ায়। এমন সময় মুসলিমা বেগম সেখানে এসে ধীরে ধীরে উর্মির পাশে বসে পড়ে। উর্মির ধ্যান এখনও ললিপপ খাওয়ার দিকে। মুসলিমা বেগম উর্মির মুখ থেকে ললিপপটা একটানে বের করে নেয়। হঠাৎ এমন হাওয়ায় উর্মির গাল ফুলিয়ে মুসলিমা বেগমের দিকে তাকায়। ওর চেহারায় অসন্তুষ্ট ভাব স্পষ্ট। দাদি, তুমি কেন আমার ললিপপ কেড়ে নিলে? দাও, ওটা দাও, আমায় কাকিমণি দিয়েছে ওটা। মুসলিমা বেগম কিছুটা ফিসফিস করে বলল, তোমার বিয়ে হয়ে গেছে উর্মি, এখন থেকে তোমাকে বুঝদার হতে হবে। উর্মি মুখে একগাল হাসি নিয়ে আহ্লাদি স্বরে বলল, সত্যি আমার বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আমার পুতুল বর কে তাহলে? মুসলিমা বেগম রসিকতার ছলে বলল, কি আবার, তোমার রসান ভাই তোমার পুতুল বর। কথাটা শুনতে উর্মির মুখে অন্ধকার নেমে আসে। উর্মি কাঁদো কাঁদো গলায় বলল, না, ভাইয়া অনেক পচা, খালি খারাপ খারাপ কাজ করে। আমি কিছুতেই ভাইয়াকে পুতুল বর বানাবো না। মুসলিমা বেগম উর্মিকে বুঝিয়ে বলল, এরকম বলতে হয় না উর্মি, রসানই তোমার পুতুল বর। এরকম বললে আল্লাহ কিন্তু পাপ দেবে। আল্লাহ পাপ দেবে। ঠিক আছে, আমি আর বলবো না। মুসলিমা বেগম উর্মির কানে ফিসফিস করে কিছু একটা বলতে থাকে। উর্মি মন দিয়ে সেগুলো অবাক হয়ে শুনে বলে ওঠে, কি বলছো? আবারও ওসব করতে হবে? মুসলিমা বেগম বলে ওঠে, উর্মি, আস্তে কথা বলো। আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি তা যেন অন্য কেউ জানতে না পারে, ঠিক আছে? উর্মি বাচ্চাদের মতো মাথা হালকা নাড়িয়ে সম্মতি জানায়। কিছুক্ষণ পর আমরিন বেগম এসে উর্মিকে নিয়ে যায়। মুসলিমা বেগম সেখানে বসে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, আল্লাহ, তুমি ওদের জীবনটাকে তাড়াতাড়ি ঠিক করে দাও। উর্মিকে নিয়ে রওশনের ঘরে আসতেই আমরিন বেগমের চক্ষু চড়ক গাছ হয়ে যায় ঘরের এই অবস্থা দেখে। তার উপর রওশনও ঘরে নেই। উর্মি জোরে জোরে কান্না করে বলে ওঠে, কাকিমণি, আমি এখানে থাকবো না। আমার ভয় করছে, দেখে মনে হচ্ছে এটা কোনো রাক্ষসের ঘর। আমরিন বেগম উর্মির কান্না থামানোর চেষ্টা করে এবং বাড়ির কাজের লোকেদের ডেকে দিয়ে বলল,
তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ঘরটা পরিষ্কার করে দেয়। এতক্ষণে উর্মির কান্নাও কিছুটা থেমেছে। আমরিন বেগম এক বক্স ললিপপ এনে উর্মির হাতে ধরিয়ে নেয়। উর্মি ললিপপ পেতে বেশ খুশি হয়ে যায়। আমরিন বেগম উর্মিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে ভাবতে থাকে, আমাকে ক্ষমা করে দিস মা, তোর এই কাকিমণি আজ বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে। আমি বা কি করব বল, বিয়েটা তো হয়েই গিয়েছে। এখন যে করেই হোক তোদের সম্পর্কটা ঠিক করতেই হবে। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি, ও কখনোই তোকে কষ্ট দেবে না। উর্মি ততক্ষণে আমরিন বেগমের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। আমরিন বেগম উর্মিকে ধীরে ধীরে শুইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রাত ৩টা। হঠাৎ উর্মির ঘুম ভেঙে যায়। উর্মি ফুপিয়ে কেঁদে ওঠে। গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। উর্মি আয়নার সামনে গিয়ে শাড়ির আঁচল সরিয়ে শরীরের লাল দাগগুলো দেখতে থাকে এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া খুব পচা, আর কথাই বলবো না আমি ভাইয়ার সাথে। তখনই দরজা খোলার মৃদু শব্দ। রওশন অন্ধকারাচ্ছন্ন ঘরে ঢুকে ঘরের হালকা ড্রিম লাইটের আলোতে উর্মি রওশনকে দেখে ভয়ে আঁতকে ওঠে। অভিমানের স্বরে বলে, ভাইয়া তুমি অনেক পচা একটা ছেলে, দেখো আমায় কত ব্যথা দিয়েছো। বলে উর্মি ফুপিয়ে কাঁদতে থাকে। রওশন কিছুটা অবাক হয়ে আমতা আমতা করে বলল, পুতুল পড়ে তুই এখনো ঘুমাসনি? ঘুমাবো কি করে, এই বাজে শাড়ি পরে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই শাড়ি আমি এক্ষুনি খুলে ফেলবো। বলেই উর্মি টান দিয়েই শাড়ি খুলে ফেলতে শুরু করে। শাড়ি খুলে ফেলার সাথে সাথে উর্মির ফর্সা শরীর, পেট, নাভি দৃশ্যমান হয়ে উঠল। রওশন এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকে। পরক্ষণেই নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, এসব কি করছিস পুতুল পড়ে? থাম তুই। উর্মি ততক্ষণে শাড়ি খুলে ফেলেছে। রওশন চোখ বন্ধ করে নিচে পড়ে থাকা শাড়ি উর্মির গায়ে জড়িয়ে দিয়ে বলল, যা তাড়াতাড়ি শাড়ি পরে আয়। না, এই শাড়ি পচা শাড়ি পরে আমার কষ্ট হয়, আমি এই শাড়ি কিছুতেই পরবো না। রওশন মনে মনে ভাবে, যেহেতু মা উর্মিকে আমার রুমে দিয়ে গেছে, নিশ্চয়ই ওর জামা কাপড়ও এখানেই রেখে গেছে। ভেবেই রওশন আলমারি খুলে উর্মির জামা কাপড় একপাশে সাজানো অবস্থায় দেখে। রওশন সেখান থেকে একটি সাদা রঙের ফ্রক জামা বের করে উর্মিকে দিয়ে বলল, যা এটা পরে আয়। কিন্তু ভাইয়া আমি তো পরতে পারি না। রওশন উর্মির কোনো কথা না শুনে হাতে জামাটা ধরিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। তাড়াতাড়ি জামাটা পরে নে, নাহলে আজ তোকে ওয়াশরুমে থাকতে হবে। উর্মি ওয়াশরুমের ভেতরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি জামা পরতে পারি না। তোর কোনো কথা আমি শুনছি না উর্মি, তুই জামা পরে বাইরে আসবি। কিছুক্ষণ পর উর্মি জামা পরে বাইরে আসে। রওশন এতক্ষণ বসে ল্যাপটপে নিজের কাজ করছিল। শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকিয়ে রওশনের চোখ বড় বড় হয়ে যায়। উর্মি চুপচাপ দাঁড়িয়ে আছে। জামা পরছে ঠিকই, তবে উল্টো। জামার চেইনও আটকানো হয়নি। শরীরের আকর্ষণীয় বক্ষভাঁজ দেখা স্পষ্ট যাচ্ছে। এসব দেখে রওশন একটি বড় ঢোক গিলে নেয়। পরক্ষণে অন্যদিকে তাকিয়ে বলল, পুতুল পড়ে এটা তুই কিভাবে জামা পরেছিস? উর্মি কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া আমি জামা পরতে পারি না। রওশন উর্মিকে উদ্দেশ্য করে বলল, পুতুল পড়ে যা জামাটা সোজা করে পরে আয়। তুই যদি জামাটা পরতে পারিস তাহলে তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। আইসক্রিমের কথা শুনে উর্মির খুশি আর কি দেখে। উর্মি আবারও ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় আধা ঘন্টা পর ঠিকমতো জামা পরে বাইরে বের হয়। এই তো এবার ঠিক মতো পরেছিস। কিন্তু ভাইয়া। কিন্তু কি? উর্মি পেছনে ঘুরে দাঁড়ায়। সব কিছু ঠিক মতো করতে পারলেও জামার চেইন আটকাতে পারেনি। উর্মির ফর্সা পেট স্পষ্ট দৃশ্যমান। রওশন এবার মাথায় হাত রেখে বিরক্তির শ্বাস ফেলে। না, এই বাচ্চা বউকে ওকেই সামলাতে হবে। রওশন ধীরে ধীরে উঠে গিয়ে উর্মির জামার চেইন আটকাতে আটকাতে ভাবতে থাকে, কপাল আমার, যে বয়সে বাচ্চা কাচ্চা সামলানোর কথা সে বয়সে কিনা বউকে সামলাতে হচ্ছে। রওশন এরপর উর্মির হাতে পুতুল দিয়ে খাটে শুইয়ে দেয়। উর্মি নিষ্পলক দৃষ্টিতে রওশনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া দাদি বলেছে তুমি নাকি আমার পুতুল বর, কিন্তু পুতুল বর তো এত পচা হয় না, তাহলে তুমি কেন এত পচা? উর্মির এমন প্রশ্নে রওশন কী বলবে ভেবে পায় না। একটু হকচকিয়ে বলল, আমি পচা? তুমি পচা। আচ্ছা, আমি তো তোকে চকলেট আইসক্রিম কিনে দেব, তারপরে কি আমি পচা? চকলেট আইসক্রিমের কথা শুনে উর্মি খুশিতে আধাখানা হয়ে বলে ওঠে, না না, তুমি তো পচা না, তুমি তো আমার পুতুল বর।
বলেই উর্মি রওশনের হাত শক্ত করে জড়িয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমেতে এসে বাড়ি দেয়। রওশন খাটের পাশে বসে উর্মির নিষ্পাপ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে, আমাকে ক্ষমা করিস পুতুল পড়ি, কিন্তু তোর জীবন আমি কিছুদিন নষ্ট হতে দেব না। তোকে সুস্থ করার দায়িত্ব সহ তোর জন্য যোগ্য লাইফ পার্টনার খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। আমি চাই না আমার মতো রেপিস্টের সাথে তোকে জীবন কাটাতে হোক। এগুলো ভেবেই রওশনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রওশন পাশে থাকা সোফায় গা এলিয়ে দেয়। আজ অনেক ধকল গিয়েছে শরীরের ওপর। ক্লান্তিতে রওশন চোখ বন্ধ করে নেয়। সকাল 7টা, পুরো সেনাজ বাড়ি জুড়ে হট্টগোল শুরু হয়েছে। আরমান সাহেব অনেক ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন। কাল রাতে উর্মিকে ঘুমানো অবস্থায় রুমে দেখে তিনিও নিশ্চিন্তে ওষুধপত্র খেয়ে ঘুমোতে গিয়েছিলেন। তবে তার অগোচরে উর্মিকে বাসর ঘরে দিয়ে আসা হয়েছে, এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। আকরাম সাহেবও এই বিষয়ে কিছুই জানতেন না, তাই তিনিও চুপ করে আছে। আমরিন বেগম আরমান সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করে বলল, শান্ত হন ভাই, উর্মি এখন আমার ছেলের বউ। আমি শুধু চেয়েছি দুজনের সম্পর্কটা একটু ভালো হোক। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, ও কখনোই উর্মিকে কষ্ট পেতে দেবে না। তবে আরমান সাহেব এইসব কিছু মানতে রাজি নয়। আরমান সাহেব সোজা উপরের অশান রুমের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। হঠাৎ এত জোরে শব্দ হওয়ায় রওশন সোফা থেকে ধপ করে নিচে পড়ে যায়। ঘুম ঘুম চোখে অস্বস্তি নিয়ে দরজা খুলে চাচ্চুকে দেখে অবাক হয়। শেহনাজ বাড়ির ড্রয়িং রুমে সালিশি বসেছে। সবাই গোল করে রওশনকে ঘিরে বসে আছে। রওশনের চোখে এখনো ঘুম। বিরক্তিতে জোরে বলে ওঠে, বিয়ে করে বালের জীবন আমার বদনা নামক বেদনা হয়ে আছে, আর এটা এসে সালিশ বসাতে। ছ্যা, কি জীবন যৌবন আমার। কথাটা শোনা মাত্র আকরাম সাহেব থমকে উঠল। চুপ করো লালায়েক, তুই যেটা করছিস তার জন্য যে তোকে পুলিশে দেয়নি, এটাই তো অনেক। পাশে বসা আরমান সাহেব রাগে গজগজ করছেন, কিছুতেই রাগ সামলাতে পারছেন না। ইচ্ছে করছে এক্ষুনি উঠে নিজের ভাতিজা নামক নির্লজ্জটাকে মেরে মাথা ফাটিয়ে দিতে। আমরিন বেগম চুপচাপ বসে আছে। মুসলিমা বেগম সব কিছু এতক্ষণ ধরে লক্ষ্য করলেও হঠাৎ সবাইকে ধমক দিয়ে বলল, চুপ থাক নালায়েকগুলো, আমার চন্দ্রের টুকরো নাতিকে তোরা এভাবে জেরা করতে পারিস না। আমি আমার নাতিকে খুব ভালো করেই চিনি, ও কখনোই সজ্ঞানে উর্মির সাথে এসব কিছু করেনি। নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু আছে। তোরা একবার জিজ্ঞাসা তো করবি কি হয়েছিল এইসব। আরমান সাহেব মায়ের এমন কথায় অসন্তুষ্ট হয়ে বললেন, মা তুমিও তোমার নাতির পক্ষ নিচ্ছ? পরিস্থিতি খারাপ হতে দেখে এবার রওশন নিজের মুখ খুলে বলতে শুরু করে ওই সময় ওর সাথে ঠিক কী হয়েছিল। কালকের ঘটনা। বিয়েবাড়ির জমকালো আয়োজনে ব্যস্ত সবাই। যেহেতু বিয়েটা হুট করে ঠিক হয়েছে তাই সময়ও কম, এজন্য রওশন শেরওয়ানি পরিহিত অবস্থায় কাজে হাত লাগাতে শুরু করে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে রওশন একটি চেয়ারে বসে পড়ে। রওশন আশেপাশে তাকাতে থাকে, সবাই যে যার মতো ব্যস্ত। তখনই নজরে আসে দূরে আলমা দাঁড়িয়ে রওশনের দিকে তাকিয়ে আছে। পাশে উর্মি পুতুল নিয়ে দাঁড়িয়ে রওশনকে তাকাতে দেখে আলমা উর্মিকে নিয়ে দূরে সরে যায়। আলমা সম্পর্কে রওশনের খালাতো বোন, আবার তেমনটাও না, কারণ আলমা ওর খালার পালিত মেয়ে। আলমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রওশন কিছুটা অবাক হলেও সেই দিকে তেমন পাত্তা দেয় না। কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে রওশনকে লেমনেড মিন্ট দেয়, কিন্তু রওশন কোনো কিছু না ভেবে সেটা খেয়েও নেয়। কিছুক্ষণের মধ্যেই রওশন মাথা ভারী হয়ে আসে, মাথা ঝিমঝিম করতে থাকে, ভীষণ গরমও লাগতে থাকে। রওশনের চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা অবস্থায় রওশন নিজের দিকে আলমাকে এগিয়ে আসতে দেখে এরপর আলমা ওকে তুলে কোনো মতে রুমে নিয়ে যায়। ব্যাস এটুকু মনে আছে আমার, আর কিছু মনে নেই যে আমার সাথে কি হয়েছে বা আমি কি করেছি। রওশনের কথাগুলো শুনে এবার সবার দৃষ্টি যায় পাশে এক কোণে দাঁড়িয়ে থাকা আলমার দিকে। আমরিন বেগম প্রথম থেকেই আলমাকে সহ্য করতে পারতেন না। তার কেন জানি বারবার মনে হতো এই মেয়েটা তার ছেলের দিকে কুনজর দেয়। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলমা ভয় পেয়ে বলল, আমি কিছু করিনি। আমি তো ভেবেছিলাম রওশন ভাইয়ের শরীর খারাপ করছে, তাই তো রুমে দিয়ে এসেছিলাম। যথাযথ প্রমাণ না থাকায় বাড়ির কেউই আলমাকে কিছুই বলতে পারে না। তবে তাদের কাছে স্পষ্ট আলমাই এসব কিছু করেছে। রওশন নিজের চাচ্চুকে উদ্দেশ্য করে বলল, এবার তো তুমি বিশ্বাস করলে আমি ওইসব কিছু ইচ্ছে করে করিনি। তখন আমি নিজের মধ্যে ছিলামই না। আরমান সাহেব চুপ করে থ মেরে বসে আছে। তার মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট।
রওশন হাত বাড়িয়ে চাচ্চুর হাত ধরে সান্ত্বনা দিতে চায়, তখনই কলিং বেল বেজে ওঠে। সবার নজর সেদিকে চলে যায়। আমরিন বেগম তড়ি ঘড়ি করে দরজা খোলে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে হারুন, রওশনের সেক্রেটারি। হারুন একটি হ্যাংলা পাতলা ছেলেকে ধরে রেখেছে। ছেলেটি নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে, আমি কিছু করিনি। শোরগোল শুনে সবাই এসে দরজার কাছে হাজির হয়। হারুনের হাতে বন্দি ছেলেটাকে দেখে আমলার ভয়ে বুক কেঁপে ওঠে। এটা তো ওই দিনের সেই ওয়েটার যাকে নিয়ে আমলা লেমনেড মিন্টে ড্রাগস মিশিয়ে রওশনকে খাইয়েছিল। রওশন সবাইকে উদ্দেশ্য করে বলে, এই সে ওয়েটার যে আমাকে লেমনেড মেন্ট দিয়েছিল। এখন এর মুখ থেকে সত্যিটা তোমরা জানতে পারবে। হারুন ছেলেটির কলার ধরে রওশনের পায়ের কাছে ছুঁড়ে মারে। ছেলেটি তেজ দেখিয়ে বলে ওঠে, আমি কিছু করিনি। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এটা আমি করেছি? কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না। রওশন এবার হারুনকে ইশারা করে। সাথে সাথে হারুন একটি মেডিকেল রিপোর্ট রওশনের হাতে ধরিয়ে দেয়। কাল রাতে রওশন হসপিটালে গিয়ে নিজের ব্লাড টেস্ট করিয়েছিল। সেখানে স্পষ্ট করে লেখা রওশনকে ড্রাগস দেওয়া হয়েছে। রওশন ওয়েটারকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল, এখন তুই সত্যিটা বলবি, কে তোকে এসব করতে বলেছে? তা না হলে তোর এমন হাল করব জীবনে উঠে দাঁড়াতে পারবি না। ছেলেটা এবার ভয়ে ঢোক গেলে নেয়। রওশনের তীক্ষ্ণ চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও এখন যদি সত্যি না বলে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমলা ওয়েটারটির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা নেড়ে ইশারা করে যাতে ওর নাম ওয়েটার না বলে। ওয়েটার একবার আলমার দিকে তাকায়, এরপর আবারও রওশনের দিকে তাকায়। তাকাতেই ভয়ে ওয়েটারের গলা শুকিয়ে আসে। ওয়েটার আবারও নিজেকে শক্ত করে বলে ওঠে, আমি এসব কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই স্যার। রওশন এবার অনেক রেগে যায়। রাগে ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে ওয়েটারটিকে মারতে শুরু করে। হঠাৎ এমন ঘটনায় ওয়েটার রওশনকে প্রতিরোধ করার কোনো সময় পায় না। রওশনের একটা ঘুষি যেন বজ্রপাতের মতো ওয়েটারের গায়ে পড়েছে। হ্যাংলা পাতলা ওয়েটারটি মাটিতে কাতরাচ্ছে। একটু হলেই শ্বাস আটকে আসবে এমন অবস্থা। কালকে সমস্ত রাগ যেন রওশনের একেবারেই উপচে দিচ্ছে। উর্মি আমরিন বেগমের পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। রওশনকে এত রেগে যেতে দেখে উর্মি ভয়ে আমরিন বেগমকে শক্তপোক্ত করে ধরে নেয়। আমরিন বেগম বিষয়টা বুঝতে পারে এবং হাত দিয়ে উর্মির চোখ ঢেকে দেয়। আকরাম সাহেব এসে রওশনকে কোনো মতে আটকে নেয়। রওশন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সত্যিটা বলবে? এখনো সময় আছে। সত্যিটা না বললে তোকে এই দুনিয়া থেকে আউট করতে আমার 2 মিনিটের সময় লাগবে না। ওয়েটার এবার ভয় পেয়ে রওশনের পা জড়িয়ে ধরে আকুতির স্বরে বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমাকে তো টাকা দিয়েছিল আপনাকে ল্যাডমেন্ট দেওয়ার জন্য। আমি তো জানতামই না ওটার মধ্যে কিছু মেশানো ছিল। কে টাকা দিয়েছিল? ওয়েটার এবার ধীরে ধীরে আঙুল তুলে আলমার দিকে ইশারা করে বলল, ওই যে এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। ওয়েটারের স্বীকারোক্তি পেয়ে এবার বাড়ির সবাই একসাথে আলমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আলমার মা আলু বেগম এতক্ষণ সব কিছু চুপচাপ দেখছিল। মেয়ে ধরা পড়ে গিয়েছে এটা বুঝতে পেরে তিনি হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমলা ভয়ে সিটিয়ে যায়। তোতলানো স্বরে বলল, আমি আমি কিছু করিনি। ওই ছেলেটা মিথ্যে বলছে। এই ছেলে, তুমি মিথ্যে কেন বলছো? কে তোমাকে মিথ্যে বলতে বলেছে বলো? আমি কোনো মিথ্যে বলিনি, এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। আলমা আর কিছু বলতে যাবে তার আগেই আমরিন বেগম এসে সজোরে আলমার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। আমরিন বেগম রাগে দাঁত কিরমির করে বলল, ছি, তুই এতটা নিচে নামতে পারিস? তা আমি ভাবতেও পারিনি। কেন করলি তুই এমন? কেন বল? তোর জন্য ওইটুকু মেয়েটার জীবন আলমা নষ্ট হলো। এতক্ষণ চুপ থাকলো, কেন হঠাৎ করলি জোরে শব্দ এমনটা? করে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ, আমি করেছি। কেন করেছি জানতে চাইছো না? করেছি কারণ আমি রওশন ভাইকে ভালোবাসি। তাই চেয়েছিলাম রওশন ভাইকে নিজের করে নিব, কিন্তু মাঝখান থেকে ওই পাগল উর্মি এসে সব প্ল্যান ভেস্তে দিল। মনে হচ্ছিল ওকে ধরে ঘোড়া টিপে মেরে ফেলি। আলমা এখন উন্মাদের মতো ব্যবহার করছে। নিজের ভিতরে থাকা পিশাচ রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে। আমরিন বেগম পুরোই হতবুদ্ধ হয়ে গেছে। আলমা এতটা নিচে নামতে পারে তা সে কখনোই ভাবেনি। আলমা রাগে উন্মাদ হয়ে আর কিছু বলার আগে আলো বেগম এসে আলমাকে আটকে নেয়। আলো বেগম বোনকে বলে, আপা, ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওকে তুমি মাফ করে দাও।
আলো বেগমের কথা শুনে আমরিন বেগম অবাক হয়ে যায়। রওশন দাঁতে দাঁত চেপে বলে, ভুল করেছে? ভুল নয়, বরং অপরাধ করেছে ও। আমি এক্ষুনি পুলিশকে কল করছি। আমলাকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে। আলমা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কোনো অনুশোচনা নেই। আলো বেগম এবার রেগে মেগে আলমাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে, গালাগাল দিতে শুরু করে। আলো বেগম বলে, হ্যাঁ, এর মতো মেয়েকে পুলিশেই দেওয়া উচিত। কেন যে এর মতো জারজ সন্তানকে আমি দত্তক নিয়েছিলাম আল্লাহই জানে। আলমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো বেগমের দিকে, মনে মনে ভাবতে থাকে, বাহ, নিজের দোষ ঢাকার জন্য আর কত নিচে নামবে তুমি। আমাকে শেষ পর্যন্ত জারদ সন্তানের ট্যাগ লাগিয়ে দিলে। আলো বেগম রওশনকে উদ্দেশ্য করে বলে, রওশন বাবা, তুই পুলিশ ডাক, এর মতো মেয়েকে পুলিশেই দেওয়া উচিত। বলেই সে আবারও আলমাকে মারতে থাকে। এবার আমরিন বেগম এসে আলো বেগমকে থামিয়ে বলে, যা হয়েছে তা একদমই ঠিক হয়নি, কিন্তু এখন বিষয়টা পুলিশ অবধি গেলে আমাদের শেহনাজ পরিবারের সম্মান নষ্ট হবে, আর আমি সেটা চাই না। তাই তুই তোর মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা, আর কখনো আসিস না ওকে নিয়ে। আমরিন বেগমের কথা এবার আলো বেগম সাত পাঁচ না ভেবে আলমার হাত শক্ত করে ধরে নিয়ে চলে যেতে শুরু করে। আলমা পেছনে ঘুরে রওশনের দিকে তাকিয়ে বলে, 7 বছরের ভালোবাসা তুমি আমার। রওশন ভাই, দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। উর্মির মতো একটা পাগল মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার হয় না। দরকার হয় আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবো, তাও আমাকে ফিরিয়ে দিও না। আলমার কথা শুনে রওশনের রাগ তরতর করে বেড়ে যায়। রাগে চোয়াল শক্ত করে বলল, আজ মেয়ে বলে তোকে ছেড়ে দিয়েছে, এরপর যদি কখন আমার সামনে পড়েছিস তাহলে তোকে সোজা এই পৃথিবী থেকে আউট করে দেব, আন্ডারস্ট্যান্ড? আলমার চোখ লাল হয়ে যায়, তাতে অশ্রু টলমল করছে। আলমা আমরিন বেগমের পিছনে থাকা উর্মির দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, তোকে আমি কখনোই সুখে থাকতে দেব না। তোর জীবন আমি নরকে পরিণত করব। উর্মি ভয়ে আমরিন বেগমকে আরও শক্ত করে ধরে। রওশন আগুন চোখে আলমার দিকে তাকায়। আলমা রওশনের চোখে চোখ রেখে বলল, আমি তোমার জীবনে কলনায়িকা সই, তাও তোমাকে আমি হাসিল করেই ছাড়বো রওশন ভাই। রওশনের কাছে আলমাকে এখন একদমই সহ্য হচ্ছে না। নেহাত আজ আলমা মেয়ে না হলে এখানে আলমার ইতি টানত রওশন। আলমার নিজের চোখের পানি মুছে নেয়। আলো বেগম টানতে টানতে আলমাকে নিয়ে বের হয়ে যায়। আলো বেগম আলমাকে নিয়ে বের হতে রওশন হারুনকে ইশারা করে। হারুন পড়ে থাকা ওয়েটারটিকে কাঁধে তুলে ওখান থেকে নিয়ে যায়। পুরো বাড়ি মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়, কেউ কারো দিকে তাকানোর সাহস পাচ্ছে না। সবাই বুঝতে পেরেছে যা ঘটেছে তা শুধুমাত্র ষড়যন্ত্র, তারা শুধুমাত্র পরিস্থিতির শিকার। রাত 8টা, রওশনের ঘরে আরমিন বেগম উর্মিকে সেই হতে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু উর্মি জেদ ধরে বসে আছে, কিছুতেই ওষুধ খাবে না। প্লিজ উর্মি, ওষুধ খেয়ে নাও। তোমার বাবা জানতে পারলে ভীষণ রাগ করবে কিন্তু। না কাকিমণি, আমি ওষুধ খাবো না। এই ওষুধগুলো অনেক তিতা হয়, আমার একদমই ভালো লাগে না। বলেই উর্মি মুখ ফুলিয়ে খাটের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। আমরিন বেগম হাজার চেষ্টা করে হতাশ হয়ে পড়ে। উর্মি কিছুতেই ওষুধ খাচ্ছে না। তখন রওশন হাতে ইম্পর্টেন্ট একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করে। আমরিন বেগম রওশনের দিকে এগিয়ে এসে ওষুধগুলো হাতে ধরিয়ে দিয়ে বলল, উর্মি কিছুতেই ওষুধ খাচ্ছে না, তুই একটু দেখ চেষ্টা করে পারিস কিনা খাওয়াতে। এসব তুমি কি বলছো? আমি কি করে ওকে ওষুধ খাওয়াবো? আরে চেষ্টা তো করে দেখ। বলেই আমরিন বেগম আর কথা না বাড়িয়ে হনহন করে বেরিয়ে যায়। রওশন হাঁ করে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর হাতে থাকা ওষুধের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। উর্মির সামনে গিয়ে বসে। রওশনকে দেখে উর্মি ভয়ে আঁতকে ওঠে, কিন্তু পরক্ষণেই দাদির কথা মনে পড়ে। রওশন ভাইয়া নাকি ওর পুতুল পর, তাই ভয় না পেয়ে রওশনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। রওশন উর্মির পাশে বসে, উর্মিকে নিজের কোলে বসিয়ে নেয়। উর্মি এবার আরও ভয় পেয়ে যায়, রওশনের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। রওশন উর্মিকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি না তোর পুতুল বর, পুতুল পড়ি, তাহলে আমাকে কেন ভয় পাচ্ছিস? উর্মি এখনও রওশনের দিকে ভয়ে তাকাচ্ছে না। রওশন উর্মির থুতনি আলতো করে ধরে উপরে তুলে উর্মির কপালে একটা গাঢ় চুম্বন করে। উর্মি স্নেহের পরশ পেয়ে অবাক হয়ে রওশনের দিকে তাকিয়ে কান্না মাখা বাচ্চাদের মতো কিউট স্বরে বলল, ভাইয়া, তুমি আবার আগের মতো
হয়ে যাও না প্লিজ, আমার মিষ্টি ভাইয়া, আমার পুতুল বর। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আগের মতো হয়ে যাব, কিন্তু তার আগে তোকে তো এই ওষুধগুলো খেতে হবে। ওষুধের কথা শুনে উর্মির মুখ কালো হয়ে যায়, নাক মুখ কুঁচকে বলে ওঠে, ওষুধ তিতা, আমি খেতে পারি না। রওশন কি করবে বুঝতে পারে না, অনেক ভেবে বলে, তুই যদি ওষুধগুলো শেষ করিস তাহলে আমি নিজের হাতে তোকে চকলেট মিল্কশেক বানিয়ে খাওয়াবো। মিল্কশেকের কথা শুনে উর্মির চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। রওশনের গলা জড়িয়ে ধরে উচ্ছ্বাসের সাথে বলে, এ করে আমি ওষুধ খেয়ে নিচ্ছি, আমি তো খুব লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী পুতুল তোমার। রওশন মুচকি হেসে ওষুধ ঢেলে উর্মিকে খাইয়ে দেয়। উর্মিও কোনো জেদ না করে খেয়ে নেয়। ওষুধ তিতা হওয়ায় উর্মির নাক মুখ বুঝে আসে, তাও পুরোটা শেষ করে মুখে হাসি দিয়ে হাঁ করে রওশনকে দেখায়, দেখো ভাইয়া, আমি সব খেয়ে ফেলেছি, দেখো হ্যাঁ, এবার তো আমাকে মিল্কশেক বানিয়ে দেবে। উর্মির কিউটনেস দেখে রওশন আর হাসি আটকে রাখতে পারে না। রওশন মাথা নেড়ে উর্মিকে নিজের কোলে তুলে কিচেনের দিকে রওনা দেয়। রাত হওয়ায় সবাই যে যার মতো ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে গেছে। রওশন কিচেনে এসে লাইট জ্বালিয়ে উর্মিকে কিচেনে ক্যাবিনেটের ওপর বসিয়ে দেয়। ফ্রিজ থেকে একে একে মিল্কশেক তৈরির সামগ্রী বের করে মিল্কশেক বানাতে শুরু করে। উর্মি খুশি হয়ে রওশনের দিকে তাকিয়ে হাততালি দিতে দিতে বলে, ইয়ে, আমার ভাইয়া আমার ভালো পুতুল বর হয়ে গেছে। উর্মিকে এত খুশি হতে দেখে রওশনের কাছেও অনেক ভালো লাগে। রওশন উর্মিকে বলে, আস্তে কথা বল পুতুল পড়ে, সবাই শুনে ফেলবে তো। রওশনের কথায় উর্মি মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। চুপ করে রওশনের মিল্কশেক বানানো দেখতে থাকে। রওশন খুব যত্ন সহকারে মিল্কশেক বানিয়ে উর্মির হাতে দেয়। উর্মি খুশি হয়ে মিল্কশেক হাতে নিয়ে খেতেই যাবে, তখন একবার রওশনের দিকে তাকায়। কিছু একটা ভেবে রওশনের দিকে মিল্কশেক এগিয়ে দিয়ে বলে, পুতুল বর আগে তুমি খাও। রওশন উর্মির কাণ্ডে অবাক হলেও মুচকি হেসে গ্লাসটা ধরে উল্টো উর্মিকে খাইয়ে দিতে থাকে। উর্মিও খুশি মনে খেয়ে নেয়। রওশন এক দৃষ্টিতে উর্মির ঠোঁটের দিকে তাকিয়ে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। রওশন এখন যেন নিজের মধ্যে নেই। রওশন যেন হুট করে উর্মির ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ায় উর্মি হকচকিয়ে ড্যাব ড্যাব করে রওশনের চোখের দিকে তাকায়, কিন্তু রওশনের তো এত সব কিছুতেই খেয়াল নেই। রওশন এখন পুরোপুরি উর্মির ঠোঁটের ওপর মত্ত হয়ে আছে। চুম্বন আরও গাঢ় হতে শুরু করলে উর্মি ধাক্কা দিয়ে রওশনকে দূরে সরিয়ে দেয়। রওশন এবার নিজের হুঁশে ফেরে। এতক্ষণ কী করছিল বুঝতে পেরে নিজেই নিজেকে গালি দিতে থাকে। উর্মি কাঁদো কাঁদো স্বরে বলল, পুতুল বর, তুমি আবার আমার ব্যথা দিলে, এইভাবে তো আমার শ্বাস আটকে যায়। তোমার সাথে আর কথাই বলবো না আমি। সকাল 8টা। সিরাজ বাড়ির সবাই মিলে একসাথে সকালের নাস্তা করতে বসেছে। আমরিন বেগম সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। উর্মি এখন খাবে না, তাই পুতুল নিয়ে উপরে খেলা করছে। এদিকে সবাই মিলে একই টেবিলে বসলেও কেউ কারোর সাথে তেমন কথা বলছে না। বিশেষ করে আরমান সাহেব। মেয়ের সাথে ঘটা এত বড় ঘটনা তিনি কিছুতেই মানতে পারছেন না। খাবার চুপচাপ শেষ করে আরমান সাহেব উঠে যায়। রওশন খাবার প্লেট হাতে নিয়ে কাল রাতের কথা আনমনেই ভেবে যাচ্ছে। উর্মিকে ওভাবে কিস করা রওশনের একদমই উচিত হয়নি। হয়তো উর্মির আশেপাশে যাওয়া রওশনের উচিত হবে না, এতে উর্মির ক্ষতি হতে পারে। রওশনকে এত গভীর চিন্তা ভাবনা করতে দেখে আমরিন বেগম কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, এত কি ভাবছিস? রওশন একটু আমতা আমতা করে বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমরিন বেগম প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, হ্যাঁ বল, কি বলবি? ভাবছি কালকের ফ্লাইটে আমি সুইজারল্যান্ড চলে যাব। তাছাড়া তুমি তো জানোই আমার প্রফেশনাল লাইফ, তার উপর বাবুল কোম্পানির দায়িত্ব সব আমাকে সামলাতে হয়। এমনিতে অনেকদিন গ্যাপ পড়ে গেছে। রওশনের কথা শুনে টেবিলে বসা সবাই অবাক হয়ে রওশনের দিকে তাকায়। আমরিন বেগম বেপরোয়া ভাব নিয়ে বলল, যাবি তো অবশ্যই। আমি উর্মির সমস্ত জিনিসপত্র রেডি করে রাখবো, তুই চিন্তা করিস না। রেডি রাখবি মানে? উর্মি আবার কোথায় যাবে? কেন, তোর বউ তোর সাথেই তো যাবে। আকরাম সাহেবের কথায় রওশন বিস্ময়ের দৃষ্টিতে একবার মায়ের দিকে তাকায়। আমরিন বেগম সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করছেন। আকরাম সাহেবও খবরের কাগজে মুখ ডুবিয়ে আছেন। পাশে থেকে মুসলিমা বেগম বলল, কি গো দাদু ভাই, বউ থইয়া যাওয়ার এত পায়তারা কিসের? তুমি তো আমাদের বাড়ির নিয়ম খুব ভালো করেই জানো। আমাদের বংশে একবার বিয়ে হলে দ্বিতীয় বিয়ে বা তালাক দেওয়ার কোনো নিয়ম নাই।
তোমার আরমান চাচুকেই দেখো, সে কিন্তু উর্মির মা মারা যাবার পর এখনো বিয়ে করেনি। উর্মির দায়িত্ব সারা জীবন তোমাকেই বহন করতে হবে, যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে। আমি কখন বললাম যে উর্মির দায়িত্ব আমি নেব না? আমি উর্মির সকল দায়িত্ব নেব, কিন্তু ওকে নিয়ে কি করে সুইজারল্যান্ড যাই বলো? ওখানে আমি কাজে ব্যস্ত থাকবো, উর্মিকে কে দেখাশোনা করবে বলো? তা আমি জানি না, আমার শুধু একটাই কথা, তোমার বউ তুমি সামলাবে, যেখানে যাবে সেখানে নিয়ে যাবে। বলেই মুসলিমা বেগম হাঁটুতে ভর দিয়ে উঠে চলে যায়। রওশন আহাম্মকের মতো মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি। কথা শেষ হওয়ার আগেই আমরিন বেগম টেবিলের ওপর থাকা থালা বাসন নিয়ে রওশনকে পাত্তা না দিয়ে চলে যায়। রওশন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে উর্মিকে কিছুতেই সাথে করে নিয়ে যাওয়া যাবে না। এমন সময় উর্মি এসে রওশনের গলা জড়িয়ে ধরে বলে, পুতুল বর, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না পুতুল পড়ি, আমি তোকে ছেড়ে কেন যেতে যাব? রওশনের আশ্বাসেও উর্মির ভয় কাটে না। রওশনের গলা আরও জোরে আঁকড়ে ধরে বলল, তুমি প্লিজ আমায় ছেড়ে চলে যেও না। আমি সবসময় তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো, পিঙ্কি প্রমিস। রওশন উর্মির বোকা বোকা কথায় মুচকি হেসে বলল, পিঙ্কি প্রমিস? আচ্ছা, তুই পিঙ্কি প্রমিসের কি বুঝিস বলতো? বুঝি তো, পিঙ্কি প্রমিস দিয়ে কোনো কথা দিলে সেই কথাটা রাখতে হয়। আমিও আমার কথা রাখবো। আচ্ছা, অনেক বাঁকা বাঁকা কথা হয়েছে। তুই সকালে খেয়েছিস পুতুল পড়ি? উর্মি নাক মুখ কুঁচকে বলল, না, খেতে ভালো লাগে না, কিন্তু তুমি খাইয়ে দিলে আমি খাবো। কারণ আমি তো তোমাকে পিঙ্কি প্রমিস করেছি, তুমি তো আমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো, তাই না? রওশন এই কথা শুনে একটু ইতস্তত বোধ করে, কারণ এর আগেও কাউকে নিজের হাতে খাইয়ে দেয়নি। পরক্ষণেই রওশন উর্মির দিকে তাকিয়ে মুচকি হেসে খাবার বেড়ে নেয়। এরপর কাঁপা কাঁপা হাতে উর্মির মুখে খাবার তুলে দেয়। উর্মিও লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নেয়। রওশনের হাতের সাথে বারবার উর্মির ঠোঁটে স্পর্শ লাগছে। প্রত্যেকবারই রওশনের মনে এক অন্য শিহরণ বয়ে যাচ্ছে। চেয়েও উর্মির দিক থেকে চোখ সরাতে পারছে না। রওশনকে এইভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উর্মি বলল, কি হয়েছে পুতুল বর? রওশন হঠাৎ করে নিজের হুঁশে ফিরে আসে। আমতা আমতা করে বলল, কই কিছু না তো পুতুল পড়ি, তুই এক কাজ কর, এখন নিচে খাবারটা শেষ কর, আমি একটু আসছি। বলেই রওশন আর কথা না বাড়িয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। বড় বড় পা ফেলে রুমে চলে আসে। রওশন নিজের বুকে হাত রেখে অবাধ্য হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করতে পারছে। উর্মির প্রতি এই অনুভূতি নতুন নয়। ছোট থেকেই রওশন উর্মির প্রতি আলাদা রকম এক টান অনুভব করত, কিন্তু অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল উর্মি ওর থেকে বয়সে অনেক ছোট, তাই হৃদয়ে অনুভূতিগুলো চাপা দিয়েছিল। কিন্তু এখন যখন উর্মি রওশনের নিজের বউ, তখন অবাধ্য অনুভূতিগুলো আবারও মনে বাসা বাঁধতে চাইছে। রওশন বিড়বিড় করে বলল, না, এটা আমি কি করছি? ওর মেয়ে একটা নিষ্পাপ মেয়ে, ওর চক্ষু আমি না। ভেবেই রওশন মাথায় হাত দিয়ে খাটের ওপর গায়ে এলিয়ে দেয়। রওশন খুব ভালো করেই বুঝতে পারছে, এখন উর্মি যদি ওর কাছাকাছি থাকে তাহলে নিজের অজান্তেই উর্মির সাথে কিছু একটা করে বসবে, তাই উর্মিকে ওর থেকে দূরে রাখতে হবে। বিকাল 4:30। আরমান সাহেব রুমে বসে ব্যবসার হিসাব নিকাশের খাতা দেখছে। হঠাৎ রুমের কড়া নেড়ে আমরিন বেগম বললেন, আসবো ভাই? আসলে ভাই, হ্যাঁ হ্যাঁ, আসুন ভাবি। অনুমতি পেতে আমরিন বেগম রুমে ঢোকে। পেছনে মুসলিমা বেগমও এসেছে। আরমান সাহেব একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ কিছু কি বলবে তোমরা? মুসলিমা বেগম ধীরে ধীরে গিয়ে আরমান সাহেবের পাশে বসে। আমরিন বেগমকে ইশারা করে। আমরিন বেগম মাথা নেড়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল। আরমান সাহেব চোখের চশমা খুলে টেবিলে রেখে আমরিন বেগমের দিকে তাকিয়ে বলল, তো আমি চাচ্ছিলাম উর্মিকেও রওশনের সাথে পাঠাতে। মুহূর্তে আরমান সাহেব রেগে বলে, না, আমি আমার অসুস্থ মেয়েকে কিছুতেই রওশনের বর্ষায় বিদেশে পাঠাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন ভাবি। আরমান সাহেবের সোজাসাপটা কথায় আমরিন বেগম কি বলবে বুঝতে না পেরে মুসলিমা বেগমের দিকে তাকায়। মুসলিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলল, উর্মি তোর মেয়ে ঠিকই, কিন্তু এখন উর্মি রওশন দাদুভাইয়ের বউ। কথায় আছে, বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ির কারোরই অধিকার থাকে না। তাও যে তোর কাছে আমরা অনুমতি চাইতে এসেছি, এটাই তো অনেক বড় কথা। উর্মি রওশন দাদুভাইয়ের সাথে যাবে এবং কালই যাবে, ব্যাস, আর কোনো কথা নয়।
মায়ের মুখে এত বড় সংলাপ শুনে আরমান সাহেব অবাক হয়ে মায়ের দিকে তাকায়, তবে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। বলবেই বা কি? মুসলিমা বেগম তো ভুল কথা বলেনি। আমাদের সমাজেরই তো নিয়ম, বিয়ের পরে মেয়ের ওপর বাপের বাড়ির কারোর অধিকার থাকে না। এই সমাজের বাধা কড়াকড়িতে পড়ে কত পিতার বুকে যে হাহাকার বলছে তা আরমান সাহেব আজ তিলে তিলে টের পাচ্ছে। আমরিন বেগম আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলল, ভাই, কিছু মনে করবেন না, আপনি তো রওশনকে ভালো করেই চেনেন। আর যাই হোক, রওশন উর্মির খুব ভালো করেই খেয়াল রাখবে। তাছাড়া আপনি তো উর্মির ভিসা, পাসপোর্ট সবই করেছিলেন ওকে উন্নত মানের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার জন্য। তবে মাঝপথে ও অসুস্থ থাকার কারণে যেতে পারেনি। এখনও তো আপনার শরীর খুব একটা সুস্থ না যে আপনি উর্মিকে নিয়ে যেতে পারবেন। এর থেকে ভালো রওশনের সাথেই না হয় উর্মি যাক। কথাগুলো বলে আমরিন বেগম আশাভরা চোখে আরমান সাহেবের পানে তাকিয়ে থাকে। আরমান সাহেব মুখ কালো করে গম্ভীর কণ্ঠে বলল, আমি আর কি বলবো, যা বলার তো একজন বলেই দিয়েছে। মেয়ের উপর নাকি আমার কোনো অধিকারই নেই। তবে একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। বলেই আরমান সাহেব একবার মুসলিমা বেগমের দিকে তাকিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আমরিন বেগম এবং মুসলিমা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। যাক, অন্ততপক্ষে রাজি তো হয়েছে। রাত 9টা। রওশন কেবল বাড়ি ফিরেছে। বিমানবন্দরের কিছু ফর্মালিটিস পূরণ করে বাড়ি এসে রুমে গিয়ে রওশন নিজের ব্যাগপত্র লাগেজ গোছাতে শুরু করে। আমরিন বেগম এতক্ষণে ওষুধপত্র খাইয়ে আজ একটু তাড়াতাড়ি উর্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কাল অত দূর জার্নি করবে, তাই তাড়াতাড়ি ঘুমানোই শ্রেয়। রওশনকে ব্যাগপত্র গোছাতে দেখে আমরিন বেগম বলল, তুই আমাকে আগে একটু মনে করিয়ে দিবি না? তাহলে আমি উর্মির জিনিসপত্র গুছিয়ে রেখে দিতাম। আমরিন বেগমের কথা শুনে রওশন স্তব্ধ হয়ে পেছনে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, মা, পাগলামি করো না। উর্মিকে আমার সাথে নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আমি পাগলামি করছি? পাগলামি তো তুই করছিস। তুই চলে গেলে উর্মির কি হবে ভেবে দেখেছিস? এইসব নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করেই যাচ্ছি। আমি একটা মেইড হায়ার করেছি উর্মির জন্য। কাল থেকে সে কাজে জয়েন করবে। উর্মির সমস্ত খেয়াল রাখবে। আমরিন বেগম রওশনের কথায় তার ছেলের হাসি দিয়ে বলল, তুই কি মনে করেছিস আমি উর্মির খেয়াল রাখতে পারবো না? আমি এজন্য তোকে উর্মিকে নিয়ে যেতে বলছি না। বলছি কারণ তোদের সবে বিয়ে হয়েছে। এর মধ্যে উর্মিকে রেখে তুই বিদেশে চলে গেলে আশেপাশের লোকজন উর্মিকে নিয়ে হাজারটা কথা শোনাবে। উর্মি তো নিষ্পাপ একটা মেয়ে, ও কি এগুলোর যোগ্য? তুই বল। বলতে বলতে আমরিন বেগমের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রওশন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। আমরিন বেগমের কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা দিয়ে চলে যায়। বিছানায় গভীর নিদ্রায় উর্মি। রওশন ধীরে ধীরে উর্মির পাশে গিয়ে বসে। ঘরে শুধু এখন একটা ড্রিম লাইট জ্বলছে। জানালা থেকে পূর্ণিমার চাঁদের আলো এসে উর্মির মুখ বরাবর পড়ছে। ঠান্ডা বাতাসে যেন পরিবেশটা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। রওশন এক নজরে উর্মির মুখের পানে চেয়ে আছে, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা গভীর নিদ্রায় মত্ত হয়ে আছে। রওশন ধীরে ধীরে হাত বাড়িয়ে উর্মির মুখে পড়া চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দেয়। মনে মনে ভাবে, আসলে আমরা কি করতে পারি পুতুল পড়ি? আমি চেয়েছিলাম তোকে সব বিপদ থেকে আগলে রাখতে, সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে, কিন্তু শেষমেশ আমি নিজেই কি একইভাবে তোকে সে একই কারাগারে বন্দি করতে চাচ্ছি না তো? সকাল 6টা। রওশন তড়িঘড়ি করে নিজের সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলে। আমরিন বেগম উর্মিকে রেডি করিয়ে বাইরে নিয়ে আসে। সাদা থ্রিপিস এবং মাথায় সিম্পলভাবে ওড়না দিয়েছে। তেমন কোনো জাঁকজমক সাজগোজ ছাড়া উর্মিকে শুভ্র পরীর মতো লাগছে। রওশন কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে উর্মির দিকে। উর্মি আজ অনেক খুশি রওশনের সাথে ভিন দেশে যাবে বলে। আকরাম সাহেবের তদারকিতে ঘরের কাজের লোকেরা মিলে লাগেজপত্র গাড়িতে তুলে দেয়। আকরাম সাহেব রওশনকে বলল, তোরা কি যেতে পারবি নাকি আমিও যাব এয়ারপোর্ট পর্যন্ত? না বাবা, এর কোনো দরকার নেই, আমরা চলে যেতে পারবো। মুসলিমা বেগমের উর্মির কপালে চুমু দিয়ে দোয়া করে দিয়ে বলল, সাবধানে যাও আর স্বামীর কথা মেনে চলবে। উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলে। উর্মি এরপর এইদিকে ওইদিকে তাকিয়ে বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আকরাম সাহেব কোথাও নেই।
উর্মির মন অনেক খারাপ হয়ে যায়। রওশন গাড়ির দরজা খুলে উর্মিকে বসতে বলে। উর্মি আবারও একবার চারপাশে চোখ বুলিয়ে গাড়িতে মন খারাপ করে বসে যায়। গাড়ি স্টার্ট দিতে দরজার সামনে গম্ভীর মুখে আরমান সাহেব এসে দাঁড়ায়। উর্মি বাবাকে দেখে খুশি হয়ে হাত নাড়িয়ে বিদায় জানাতে জানাতে বলল, বাবা আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। আরমান সাহেব এবার মুচকে হেসে হাত নাড়িয়ে উর্মিকে বিদায় দেয়। মেয়েটা যে তার বড্ড আদরের। যদি রওশনের সাথে গিয়ে উর্মির ভালো চিকিৎসা হলে উর্মি সুস্থ হয়ে ওঠে তাহলে তাই হোক। আকরাম সাহেব এসে কাঁধে হাত রেখে আরমান সাহেবকে সান্ত্বনা দেয়। নীরবেই আরমান সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। চশমা খুলে চোখে পানি মুছে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে রওশন উর্মিকে নিয়ে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। ভিতরে ঢুকেই উর্মি একবার পেছনে তাকায়। পরক্ষণেই উর্মি জোরে শব্দ করে কান্না শুরু করে দেয়। রওশন হকচকিয়ে ওঠে উর্মির কান্না দেখে। ততক্ষণে আশেপাশের লোক বিরক্তি নিয়ে উর্মির দিকে তাকায়। মুহূর্তেই আশেপাশে লোক জড়ো হয়ে যায়। রওশন উর্মিকে থামানোর অনেক চেষ্টা করছে, তবে এত লোক জড়ো হতে দেখে উর্মি আরও আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে। রওশন এটা বুঝতে পেরে সবাইকে ধমক দিয়ে সরে যেতে বলে। লোকজন রওশনের ধমকে সেখান থেকে চলে যায়। রওশন আলতো করে উর্মির হাত ধরে পাশে থাকা চেয়ারে বসায়। উর্মি এখনও ফোপিয়ে ফোপিয়ে কাঁদছে। রওশন উর্মিকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে তোর? কাছিস কেন? বাবার কথা মনে পড়ছে, আমি বাবার কাছে যাব। রওশন রুমাল বের করে উর্মির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, বাবার কাছে তো যাবি ঠিক আছে, কিন্তু তোকে তো আগে সুস্থ হতে হবে। তুই যদি সুস্থ হয়ে বাবার সামনে দাঁড়াস তাহলে তোর বাবা অনেক খুশি হবে। বুঝতে পেরেছিস আমার কথা? উর্মি চোখের পানি মুছতে মুছতে মাথা নেড়ে হ্যাঁ বলে। রওশন উর্মির মাথা নিজের কাঁধে রাখে। ফ্লাইট আসতে এখনও বেশ কিছুটা দেরি হবে। কিছুক্ষণের মধ্যে উর্মি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। এদিকে ইতিমধ্যে ঘোষণা করা হয় আর কিছু সময়ের মধ্যে ফ্লাইট, তাই যে যার ফ্লাইটে বসার অনুরোধ রইল। রওশন একবার উর্মির দিকে তাকায়। উর্মি রওশনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। রওশন কোনো কিছু না ভেবে উর্মিকে কোলে তুলে নেয়, যা দেখে এয়ারপোর্টে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তবে এইসবের দিকে রওশনের কোনো ভ্রুক্ষেপ নেই। কে কী বলবে এসব নিয়ে ভাবার সময় কিংবা ইচ্ছে দুটোর মধ্যে কোনোটাই নেই রওশনের। রওশন ঘুমন্ত উর্মিকে কোলে নিয়ে সামনে এগিয়ে যায়। সুইজারল্যান্ডের এয়ারপোর্টে আনাচে কানাচে বিলেতি মানুষের ছড়াছড়ি। এখানে কেউ এসে নিজের ফ্লাইটের জন্য অপেক্ষা করছে, আবার কেউ বা আত্মীয়দেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। ঠিক একইভাবে ওয়েটিং সেন্টারে দাঁড়িয়ে অপেক্ষা করছে 3 নমুনা। এদের মধ্যে 2জন ছেলে এবং 1টি মেয়ে। মাঝের ছেলেটার হাতে সাইনবোর্ডে লেখা রওশন বুইরা। এবার আসা যাক পরিচয় পর্বে। প্রথম ছেলেটির নাম ক্যাসপার অ্যাডাম। সাদা চামড়ারই কালো জ্যাকেট পড়ুয়া ক্যাসপার একজন মার্কিন যুবক। মাঝখানে ছেলেটির নাম জায়েদ আরমান। সাদা ফর্মাল ড্রেস পড়ুয়া জায়েদ খাস বাংলাদেশি। পাশের মেয়েটির নাম সেজেল। মা একজন ভারতীয় হলেও বাবা সুইজারল্যান্ডের। সেই সূত্র ধরে সেজেল সুইজারল্যান্ডেই থাকে। পরনে লেডিস জিন্স প্যান্ট, তার উপর কালো লেদার জ্যাকেট। প্রায় 14 ঘন্টা জার্নির পরে রওশন এয়ারপোর্টে নেমেছে। এক হাতে লাগেজপত্র, অন্য হাতে উর্মির হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে যেতে চারিপাশে লক্ষ্য করছে। উর্মি চুপচাপ রওশনের পেছনে পেছনে চলছে। মাঝে মধ্যে অবাক চোখে আশেপাশে থাকা মানুষদেরকে হাঁ হয়ে দেখছে। ক্যাসপার, জায়েদ এবং সেজেল রওশনকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ছুটে আসে। জায়েদ জোরে শব্দ করে বলল, হেই ব্রো, আমাদেরকে না জানিয়ে বিয়ে করতে গেছিলি। তুই কি ভেবেছিস আমরা জানতে পারবো না? আন্টি ফোন করে সব কিছু বলেছে আমাদেরকে। তা আমাদের ভাবি কোথায়? দেখছি না তো। জায়েদের প্রশ্নে রওশনের কোনো ভ্রুক্ষেপ হয় না, সায় হয়ে দাঁড়িয়ে থাকে। সেজেল হাতে একটা লাল রঙের পাখা দিয়ে নেড়ে নেড়ে বাতাস করার সময় হঠাৎ রওশনের পেছনে গুটিসুটি মেরে থাকা উর্মিকে খেয়াল করে। সেজেল কিছুটা অবাক হয়ে উর্মির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওয়াও, এই কিউট বেবিটা কার? ক্যাসপার যে এতক্ষণ চুপ ছিল, ক্যাসপার সত্য বাংলা শিখছে, তবে ইংরেজ সাহেব এখনো ভাঙা ভাঙা শব্দে বাংলা উচ্চারণ করে। ক্যাসপার ভাঙা শব্দে বলল, রওশন এখন কী বলবে বুঝতেই পারছে না। এই 3 নমুনার কাছে এখন যদি বলে দেয় উর্মি ওর বউ, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে যে রওশন এইটুকু মেয়েকে কেন বিয়ে করেছে। রওশনকে চুপ থাকতে দেখে জায়েদ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি রে, কিছু বলছিস না কেন? কোথাও আবার তুই বিয়ে করে বউয়ের সাথে বাচ্চাও ফ্রিতে আনিসনি তো? বলেই 3জন হাঁ হাঁ করে হাসতে থাকে। রওশন এবার বেশ রাগ হচ্ছে।
তিন নমুনা সবসময় ওকে এইভাবেই টিজ করে। উর্মি পেছন থেকে বেরিয়ে রাগী কণ্ঠে বলল, আমি মোটেই বাচ্চা না। দাদি বলেছে আমি বড় হয়ে গেছি, বিয়ে হয়েছে আমার, আর রওশন ভাই আমার পুতুল বর। উর্মির কথা শুনে রওশন এবার গ্যারাকলে পড়ে যায়। নাক মুখ টান টান করে তিনজনের দিকে তাকায়। ক্যাশপার এখনও উর্মি কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, ক্যাসপারের কথায় উর্মি একটু ভেঙচি কেটে বলল, ফুতুল বর না, পুতুল বর। ক্যাসপার তারপরও উর্মির কথা ধরতে পারেনি। মুখ কাঁচুমাচু করে জায়েদ এবং সেজলকে জিজ্ঞেস করলো। সেজাল এবং জায়েদ রাগী দৃষ্টিতে ক্যাসপারের দিকে তাকায়। সেজাল দাঁতে দাঁত চেপে বলল, আব্বে ইংরেজ সাহেব, তোকে পরে সব বোঝাবো, আগে এই রওশন বুইরাকে দেখে নি। একে তো না জানিয়ে বিয়ে করতে গেছিল, তার উপর এক হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছে। বলেই জায়েদ এবং সেজাল দুজনেই রওশনকে চেপে ধরে। ক্যাসপার যদিও কিছুই বুঝতে পারছে না যে রওশন কী করছে, তবু কিছু তো একটা করছে যার জন্য সেজাল এবং জায়েদ এত রেগে গেছে। তাই ক্যাসপার কেন বাদ যাবে? ক্যাসপারও গিয়ে রওশনকে চেপে ধরে। উর্মি রেগে মেগে ওদেরকে বলতে থাকে, এই পচা লোকগুলো ছাড়ো, আমার পুতুল বরকে ছাড়ো বলছি। তিনজনের চার পা চাপিতেই রওশন বিরক্ত হয়ে জোরে ধমকে ওঠে। স্টপ ইট। পরক্ষণে নিজেকে শান্ত করে বলল, আচ্ছা এখন তোরা থাম, আগে বাড়ি যাই, ঠিক মতো তারপর তোদেরকে সব কিছু বলছে। তিনজন রওশনের কথায় রাজি হয়ে যায়। সুইজারল্যান্ডের লেক জেনেভার ধারে এক লাক্সারি ফ্ল্যাট, চারিদিকে বরফে ঢাকা আল্পস পর্বতের দৃশ্য। কাঁচ ঘেরা বারান্দা থেকে নিচে দেখা যায় নীল লেকের ঢেউ। ভেতরে সাদা মার্বেলের ফ্লোর, নরম আলো, লেদারের সোফা আর ক্রিস্টালের ঝাড়বাতি। সোফায় বসে আছে রওশন। রওশনকে ঘিরে রেখে সেজাল, জায়েদ এবং ক্যাসপার জেরা করছে। রওশনের পাশে বসে আছে উর্মি, গভীর মনোযোগ দিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে। রওশনের মুখ থেকে সব কিছু শোনার পর তিনজনে হাসিতে ফেটে পড়ে। জায়েদ রওশনকে ঠাট্টা করে গান ধরে, 30 বছর বয়সে আমাদের দোস্তের যৌবনের ঘরে দেয় লাড়া, যৌবনের দায়ে দোস্ত আমার বাচ্চা করেছে বিয়া। রওশন বিরক্তিতে চোখ মুখ শক্ত করে নেয়। পাশে থেকে আবারও ক্যাসপার দাঁড়িয়ে বলে, পেছন থেকে জায়েদ ক্যাসপারের পশ্চাৎ দেশে বরাবর একটি লাথি দিয়ে বলল, শালা, তোর কয়টা গার্লফ্রেন্ড? ক্যাসপার নিজের পশ্চাৎ দেশ টলতে টলতে মুখ কাঁচুমাচু করে বলল। সেজাল কটক্ষ করে বলল, হ্যাঁ হ্যাঁ, তা ওটা কেন বাদ রাখলি? সেঞ্চুরিটাও করে ফেল। ক্যাসপার এবার বেশ লজ্জাময় ভঙ্গিতে দুহাতে তর্জমা আঙুলগুলো এক করে কিউটভাবে বলল। ক্যাসপারের কথায় সেজাল এবং জায়েদ দুজনেই মাথায় হাত দিয়ে বসে। ক্যাসপার যে 1 নম্বরের প্লে বয় সেটা এই শহরের প্রায় সবাই জানে। সে নাকি আবার লজ্জাও পায়। রওশন এবার সবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, অনেক দেরি হয়েছে, এবার যে যার নিজের বাড়ি যা। জায়েদ ভ্রু কুচকে রওশনকে বলে, এই জন্যই তো তোকে বুইরা খাটাস বলি। শালা রং ঢং বলতে কিছুই নেই তোর মধ্যে। কোথায় এতদিন পর সব বন্ধুরা মিলে একটু হাসি ঠাট্টা করবো, তা না, তুই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছিস। সেজাল জায়েদকে উদ্দেশ্য করে বলল, বুঝিস না, রাত গভীর হয়েছে, দোস্তের যৌবনে লাড়া দিছে, বউয়ের সাথে ইন্টু মিন্টু করবে, তাই আমাদেরকে চলে যেতে বলছে। আচ্ছা, বউ পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিস? কি রে বুইরা? ক্যাসপার কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে জিজ্ঞেস করে। রওশন এবার রাগে ধমকে স্বরে বলে, এই স্টপ ইট ননসেন্স, কিছু বাজে বাজে বলছিস তোরা? রওশনের ধমকে এবার সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা ভেঙে সেজাল বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি, কিন্তু তার আগে ভাবির সাথে একটু কথা তো বলতে দে। বলেই সেজাল উর্মির দিকে এগিয়ে যায়। উর্মি পুতুল হাতে চুপচাপ বসে আছে। সেজাল উর্মির গাল টেনে বলল, ওয়াও, কত কিউট, আমি তো পুরো তোমার ওপর ক্রাশ খেয়ে গেছি সোনা। উর্মি মৃদু স্বরে বলল, তুমি অনেক সুন্দর দেখতে, অনেক কিউট, একেবারে আমার পুতুলের মতো। তাই? আমার থেকে তো তুমি বেশি কিউট। জায়েদ ঠাট্টা করে সেজালকে বলল, সাজনার ডাটা, আমি ঠিকই ধরেছিলাম, তুই একটা লেসবিয়ান। আগে থেকেই তোর উপর সন্দেহ ছিল, এই জন্যই তো জীবনে একটাও প্রেম করিসনি। জায়েদের কথা শুনে সেজাল রাগে ফুলে ওঠে। জায়েদকে মারার জন্য ছুটতে শুরু করে। জায়েদ সেজালের থেকে বাঁচতে রওশনের পিছনে গিয়ে লুকায়। রওশন এমনিতেই ক্লান্ত, তার উপর 3 নমুনার বাদরামিতে
আরও বিরক্ত হয়ে তিনজনকে বের করে দরজা দিয়ে দেয়। ক্যাসপার মুখ কাঁচুমাচু করে বলল, জায়েদ হাত দিয়ে ক্যাসপারের মাথায় টোকা দিয়ে বলল, তোর এই গোবর ভর্তি মাথায় এত কিছু ঢুকবে না রে। যা এখন বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট কর। জায়েদ সেজালের ক্যাসপারের প্রতি বিরক্ত হয়, পাত্তা না দিয়ে হাঁটা লাগায়। পিছন থেকে ক্যাসপার আকুতি স্বরে বলে ওঠে, হে সেজল, তুই তো বল, হোয়াট ইজ গোবর ভর্তি? তিন নমুনাকে বের করে রওশন প্রথমেই ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নেয়। উর্মি এখনও চুপচাপ বসে আছে। রওশন উর্মির কাছে এসে বলল, পুতুল পড়ি, যা গোসল করে আয়। কিন্তু পুতুল বর, আমি তো একা গোসল করতে পারি না। বাড়িতে থাকতে কাকিমণি করিয়ে দিত গোসল। উর্মির কথা শুনে রওশন কী বলবে বুঝতে পারে না। এখন তো বাড়ির মেড মিস ব্রিগেন্সও এখানে নেই যে তাকে বলবে উর্মিকে গোসল করিয়ে দিতে। রওশন এক মুহূর্ত চুপ করে থাকে, পরক্ষণেই নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থাকবো, তুই নিজের মতো করে ধীরে ধীরে গোসল করিস, ভয় পেলে ডাকিস। উর্মি মাথা নেড়ে রাজি হয়। রওশন বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে থাকে। উর্মি বাথরুমের ভেতর চলে যায়। রওশন এবার রুমের সোফায় বসে গায়ে এলিয়ে দিয়ে ফোন ঘাঁটতে শুরু করে। তখনই বাথরুম থেকে উর্মির চিৎকার উঠে আসে। রওশন তড়িঘড়ি করে কী হয়েছে দেখার জন্য ভেতরে চলে যায়। উর্মির পরনে শুধু একটা টাওয়েল, পা পিছলে নিচে পড়ে যাওয়ায় উর্মি চিৎকার করে উঠেছিল। পিছনে ফিরে রওশনকে দেখে উর্মি ফুপিয়ে কেঁদে ওঠে। বাচ্চাদের মতো গিয়ে ভেজা শরীর নিয়ে রওশনকে জড়িয়ে ধরে। রওশন এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, সব কিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। উর্মির শরীরের স্পর্শ যেন রওশনকে উন্মাদ করে তুলছে। উর্মি মাথা তুলে রওশনের দিকে তাকিয়ে বলল, পুতুল বর, আমি পড়ে গিয়েছি, দেখো অনেক ব্যথাও পেয়েছি আমি।